আসসালামু আলাইকুম। আজকে কুইক বুকসের তৃতীয় ক্লাস, থার্ড ক্লাস আজকে শুরু হবে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে ক্লাস শুরু করার আগেই আমি কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি এই আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দিয়ে থাকি, তো আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন মানুষের মধ্যে, যাতে করে মানুষ আরও উপকৃত হয় এবং আমি যে উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলো দিচ্ছি সেটা যেন সফল হয়। আমার উদ্দেশ্যটা আমি আগেও বলেছি যে আমি এই ভিডিওগুলো মেক করছি যাতে মানুষ অ্যাকাউন্টিং রিলেটেড যারা ছাত্র আছেন বা যারা শিখছেন, যারা ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করতে চাচ্ছেন, তো তারা যাতে আমার ভিডিওগুলো দেখে অবশ্যই উপকৃত হন। আর যাতে বেসিক্যালি ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার অ্যাকাউন্টিংয়ের যে কাজগুলো, সেই কাজগুলোতে বিজনেসের একেকটা টার্মস, একেকটা কন্ডিশন, একেকটা ট্রানজ্যাকশনগুলো একেক রকম হয়ে থাকে। তো যখন আপনারা বেশি করে শেয়ার করবেন ভিডিওগুলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করলে তো অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি যখন ভিডিও দিব তখন আপনারা সেগুলো দেখে লার্নিং করতে পারবেন। আর শেয়ার করলে যেটা হবে, মানুষের উপকার হবে, মানুষ অনেক শিখতে পারবে। আর ফ্রিল্যান্সিং যখন আপনারা করবেন তখন দেখবেন যে অ্যাকাউন্টিং রিলেটেড নানান প্রবলেম অথবা নানান ইস্যুস চলে আসছে। ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন আপনারা একটা কমিউনিটি টাইপের কিছু করে রাখলে বা একটা গ্রুপ টাইপের যদি থাকেন বা আপনার পরিচিত যারা শিখছে তারা যদি একটা গ্রুপ করে আমরা থাকতে পারি, তাহলে একজন আরেকজনকে অবশ্যই হেল্প করতে পারবে। এবং আশা করি যখন ইনশাল্লাহ আমাদের কাছে আল্লাহ যদি চান অনেক কাজ আসবে, তখন আমরা এই কাজগুলো করার ক্ষেত্রে একা কিন্তু করা পসিবল হয় না। হ্যাঁ? যখন আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন, যখন আপনার স্কিল ভালো থাকে, যদি আপনি ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো স্কিলের প্রয়োজন হয়। যেমন আপনার কমিউনিকেশন স্কিল অবশ্যই থাকতে হবে। হ্যাঁ? তারপর আপনাকে অবশ্যই যেমন আপনার আ সিনসিয়ার থাকতে হবে। আপনাকে ক্লায়েন্ট একটা নক দিল, আপনি গিগ পাবলিশ করলেন Fiverr অথবা Upwork আপনি একটা এপ্লাই করলেন। তখন দেখা গেল আপনাকে ক্লায়েন্ট একটা নক দিল। তখন কিন্তু আপনাকে রাত ৩টার সময় নক দিতে পারে, রাত ২টার সময় নক দিতে পারে, আবার আ আ ভোর ৫টার সময় নক দিতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্লায়েন্টকে তখন আপনাকে নক করলে অবশ্যই রেসপন্স করতে হবে। তো আপনার কমিউনিকেশন স্কিল তো অবশ্যই ভালো থাকতে হবে। আপনাকে সিনসিয়ার থাকতে হবে। আ তারপর হচ্ছে আপনাকে আ স্কিল তো অবশ্যই হতে হবে। স্কিলস না হলে আপনি কিন্তু কাস্টমারকে বা আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন না। তো আ যখন আমরা আ এই এই গুণাবলী নিয়ে আগাবো এবং এইসব বিষয় মাথায় রেখে কাজ করব, আশা করি আপনারা সফল হতে পারবেন এই ফ্রিল্যান্সিং সেক্টরে। এবং আপনারা সবার চাইতে বেশি যেটা থাকতে হবে আপনাদের মধ্যে সেটা হলো ধৈর্য। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে ধৈর্য অবশ্যই রাখতে হবে। ধৈর্যের পাশাপাশি আপনাকে কন্টিনিউয়াসলি সবকিছু আপডেট থাকতে হবে। সবকিছুর ব্যাপারে আপডেট থাকতে হবে, শিখতে হবে। কন্টিনিউয়াসলি কিন্তু আ এক এই গ্লোবাল ওয়ার্লডে আপনার সবকিছু মানে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। হ্যাঁ? কুইক বুকস আজকে যে ফরম্যাটে দেখছেন এটা হয়তো ইন ফিউচারে এই ফরম্যাট থেকে আরও আপগ্রেড হবে। তারা প্রতিনিয়ত আপগ্রেড করছে সবকিছু। একই স্ট্রাকচার, একই ফরম্যাট সবসময় থাকে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত আপডেটেড থাকতে হবে। আপনাকে কমিউনিকেশন স্কিল ভালো অ আ করতে হবে, আরও বেটার করতে হবে। আর লার্নিং এর মধ্যে থাকতে হবে। আ আ তারপর আ লার্নিং বলতে বিভিন্ন সেক্টরে লার্নিং থাকতে হবে আপনাকে। আ আপনার এআই সম্পর্কে বা এআই টুলস এর সাথে আ আ আপনি আ যত কোপ আপ করতে পারবেন ইন ফিউচারে, আপনি কিন্তু আরও বেটার আ আ কাজ পাবেন, আপনার স্কিল বাড়বে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের যে ইন ফিউচারে ক্লায়েন্ট পেতে হলে বা ফ্রিল্যান্সিং ক্ষেত্রে আপনি সফল হতে যদি চান, তাহলে এইগুলো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। আর যখন আপনি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন বা মানুষের একটা কমিউনিটি করবেন, তখন আ যখন আপনি অনেক বেশি কাজ পাবেন, তখন কিন্তু এরাই আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। তখন আপনি দেখা যাচ্ছে একটা প্রজেক্ট পেয়েছেন, একটা ক্লায়েন্টের কাজটা বড় কিন্তু দিতে পারছেন না। আপনি একা পসিবল না। তখন কিন্তু আপনি এই টিম ওয়ার্ক করে বা
লোক নিয়োগ করে আপনার টিম মেম্বার হিসেবে কাজ করিয়ে আপনি আর্নিং করতে পারবেন। তো আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না, তো আমি মূল ক্লাসে চলে আসি। তো আজকে আমরা যেটা দেখাবো অ্যাকাউন্টিংয়ের যে ইকুয়েশন, আমি অ্যাকাউন্টিংয়ের ইকুয়েশনটা কেন আগে বলছি, কারণ হচ্ছে যে ইকুয়েশনটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মূল ভিত্তি। তো এই অ্যাকাউন্টিংয়ের ইকুয়েশনের উপরে বেস করে আমরা অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন কুইক বুকসে যে অ্যাকাউন্টস রিলেটেড যে কাজগুলো করবো এই ইকুয়েশনের উপর বেস করে অনেক কিছু সিদ্ধান্ত নিতে হবে। তো আমি এখানে প্রথমে একটা লাইন পড়ে শোনাচ্ছি। তা এখানে ইকুয়েশনটা সম্পর্কে বলা হয়েছে, দ্য ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং ইকুয়েশন অলসো কল্ড দ্য ব্যালেন্স শিট ইকুয়েশন ইজ দ্য foundation for the double entry bookkeeping system and the cornerstone of the entire accounting. তো এখানে আপনার যেটা অ্যাকাউন্টিংয়ের সম্পর্কে বলা হয়েছে, দ্য ইকুয়েশন ক্যান টেক ভ্যারিয়াস ফর্মস ইনক্লুডিং। এখানে ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে যে এটার উপর বেস করে অ্যাকাউন্টিংটা হয়ে থাকে, অ্যাকাউন্টিংটার মূল ভিত্তি বলতে পারেন। তো এখানে এ ইকুয়াল টু এল প্লাস ই, এখানে এটা কি? এটা হচ্ছে অ্যাসেট। অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ইকুইটি, দায় এবং মালিকের সত্য যেটা। তো তো এখানে আমি একটু যদি ব্রিফ করতে যাই, তো এখানে বিজনেসটা আসলে কীভাবে হয়, এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটার উপর বেস করে ট্রানজ্যাকশানগুলো যে হয় সেটা কীভাবে বিজনেসের এটা ইম্প্যাক্ট ফেলে এই অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ইকুইটির উপরে, বা সেটা কীভাবে কাজ করে সেটা আমি একটু এক্সাম্পল দিচ্ছি। এখানে বলা হচ্ছে ইস্যুইং ক্যাপিটাল স্টক ফর ক্যাশ অর আদার অ্যাসেটস। এখানে ক্যাশ অথবা আদার অ্যাসেট এখানে ইস্যু করা হয়েছে বিজনেসে, হ্যাঁ, ওনার্স যারা স্টক হোল্ডার আছেন বা মালিক পক্ষে এখানে ইস্যু করেছেন, ঠিক আছে, ক্যাশ অথবা আদার অ্যাসেট। তো এখানে অ্যাসেটটা যেহেতু ইস্যু করেছে বা দিয়েছে বিজনেসে, সেক্ষেত্রে অ্যাসেট দেখাচ্ছে 6,000 টাকাই বলি, 6,000 টাকা এখানে প্লাস হয়েছে, এবং ইকুইটি মালিকের সত্ত্বে এখানে 6,000 টাকা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো আবার পরবর্তীতে দেখি কি বলা হয়েছে 2 নম্বর ট্রানজ্যাকশন 2তে বলা হয়েছে যে বাইং অ্যাসেট ক্রয় করা হয়েছে বাই বোরোয়িং মানি, ঋণ করে টাকা অ্যাসেট ক্রয় করা হয়েছে বিজনেসের, টেকিং এ লোন ফ্রম এ ব্যাংক অর সিম্পলি বাই অন ক্রেডিট। আচ্ছা, এখানে ব্যাংক থেকে লোন অথবা একটা ক্রেডিট নিয়ে অ্যাসেট ক্রয় করা হয়েছে লোন নিয়ে। তো যেহেতু লোন নিয়েছে সেক্ষেত্রে এটা অবশ্যই লায়াবিলিটিস, আমাদের দায়, এই দায়টাও বেড়ে যাবে। তো এখানে দায় বেড়ে গিয়েছে, এখানে দেখেন এই যে 10,000, এখানে দায়টা বেড়ে গিয়েছে, এবং যেহেতু অ্যাসেট ক্রয় করা হয়েছে এখানে 10,000 টাকা অ্যাসেটও বৃদ্ধি পেয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেট এক পাশে যেমন অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আরেক পাশে লায়াবিলিটিস বা দায় বৃদ্ধি পাচ্ছে, কারণ এটা আমরা ঋণ করে জিনিসটা অ্যাসেটটা কেনা হয়েছে। তারপর বলা হচ্ছে যে 3 নম্বর ট্রানজ্যাকশানে যে সেলিং অ্যাসেট বিক্রি করা হয়েছে ফর ক্যাশ টু পে অফ লায়াবিলিটিস, দায় পরিশোধ করার জন্য অ্যাসেট বিক্রি করা হয়েছে, হ্যাঁ, ক্যাশ টাকায় অ্যাসেট বিক্রি করা হয়েছে। তো যেহেতু অ্যাসেটটা সেল করে দেওয়া হয়েছে, দায় পরিশোধ করার জন্য অ্যাসেটটা চলে গেছে বিজনেস থেকে, সেক্ষেত্রে এখান থেকে দেখেন এই যে অ্যাসেটটা 900 লেস করা হয়েছে, অ্যাসেটটা কমে গিয়েছে, এবং লায়াবিলিটিস বোথ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস আর রিডিউসেস, মানে এখানে বলা হয়েছে যে অ্যাসেটও কমে গিয়েছে যেহেতু অ্যাসেটটা চলে গিয়েছে বিজনেস থেকে, এবং যেহেতু লায়াবিলিটিস পরিশোধ করা হয়েছে অ্যাসেট সেল করে, সেখানে লায়াবিলিটিসও কমে গিয়েছে। দেখেন এখানে অ্যাসেটও কমে গিয়েছে, এবং লায়াবিলিটিস ক্যাশ টাকা দিয়ে যে লায়াবিলিটিস পরিশোধ করা হয়েছে, এবং এখানে লায়াবিলিটিসও কমে গিয়েছে। তো
পরবর্তী ট্রানজ্যাকশনে কী বলা হচ্ছে, বাইং অ্যাসেটস, অ্যাসেট ক্রয় করা হয়েছে বাই পেইং ক্যাশ বাই স্টেক হোল্ডার্স মানি। আচ্ছা, মানে স্টেক হোল্ডারের মানে 600। আচ্ছা, এখানে ওনার্স ক্রয় করা হয়েছে সম্পত্তি, হ্যাঁ, স্টেক হোল্ডারের নগদ টাকা দিয়ে 600 টাকা দিয়ে অ্যাসেট ক্রয় করা হয়েছে, অ্যান্ড বাই বোরোয়িং মানি 400, হ্যাঁ, এবং এবং ধার করে আরও 400 টাকার অ্যাসেট ক্রয় করা হয়েছে। তার মানে অ্যাসেট আপনার বিজনেসে টোটাল আসলো 1000 টাকার, 600 টাকা আপনার শেয়ার হোল্ডারের টাকা দিয়ে, এবং বাকিটা হচ্ছে বাকিতে আপনি ধার করে দেনা করে আপনি কিনেছেন। তো দেনা এখানে বেড়ে গেল 400 টাকা, আর 600 টাকা যেহেতু ওনার সিকিউরিটি বাড়ছে, অন্য সিকিউরিটি ওনার শেয়ার হোল্ডাররা দিয়েছে, তো সেখানে 600 টাকা ওনার সিকিউরিটি বেড়ে গেল, এবং টোটাল অ্যাসেট বাড়লো 1000 টাকা। এখানে দেখা যাচ্ছে যে 1000 টাকা আবার অ্যাড হয়েছে, ঠিক আছে। তার পরবর্তীতে ট্রানজ্যাকশন নাম্বার 5, এখানে বলা হচ্ছে যে আর্নিং রেভিনিউজ, মানে রেভিনিউ আর্ন হয়েছে আপনার 700 টাকা দেখাচ্ছে, এখানে 700 টাকা আপনার ইনকাম হয়েছে। তো এখানে অ্যাসেটও বেড়ে গেল 700 টাকা, এবং ওনার সিকিউরিটি মালিকের সম্পত্তি এখানে বাড়লো 700 টাকা, হ্যাঁ। তো পরবর্তী ট্রানজ্যাকশন বলা হচ্ছে পেইং এক্সপেন্সেস, মানে এক্সপেন্সেস পরিশোধ করা হয়েছে, রেন্ট অর প্রফেশনাল ফিস। তো এখানে খরচ করা হয়েছে যেহেতু 200 টাকা, তো এখানে ওনার সিকিউরিটি কমে গেল, এবং আপনার খরচ যেহেতু হয়েছে এখানে আপনার অ্যাসেটও 200 টাকা কমে গেল। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আসলে বিজনেসে এই ইকুয়েশনে প্রতিটা ট্রানজ্যাকশনেই ইকুয়েশনটা আপ টু ডেট হচ্ছে বিজনেসের, হ্যাঁ। তো এটা একই ব্যালেন্সে চলে, অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ইকুইটি। তো এখন আমরা ক্লাসে চলে যাচ্ছি, এটা আমি ব্রিফ করলাম এই জন্যে যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এই ইকুয়েশনেই কিন্তু বিজনেস অপারেট হয়ে থাকে। তো মূল ক্লাসে যাই। এটার কুইক বুকসে যখন আপনারা লগ ইন করবেন তখন এরকম একটা দেখতে পাবেন। এখানে আমরা যখন আপনারা ক্লায়েন্টদের কাজ পাবেন বা ক্লায়েন্টের যখন কাজ করতে যাবেন, তখন ক্লায়েন্ট আপনাকে একটা লিস্ট দিবে, তার অ্যাকাউন্টসের একটা লিস্ট দিবে। তো আপনার প্রথমে অ্যাক্সেস তো পাবেন ক্লায়েন্টের কুইক বুকস অ্যাকাউন্টে। তো সেই অ্যাক্সেসটা নেওয়ার পরে আপনার তার লিস্ট অনুযায়ী যখন যদি আপনাকে উনি একটা লিস্ট প্রোভাইড করে যে আমার চার্ট অফ অ্যাকাউন্টস এইগুলো আমি অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি বা এই অ্যাকাউন্টগুলো তিনি এন্ট্রি করেন, হ্যাঁ, আপনাকে বলতে পারে, তখন আপনি এই অ্যাকাউন্টগুলো কীভাবে এন্ট্রি করবেন সেটা সে দেখল। তো কুইক বুকসে আপনারা যখন লগ ইন করবেন তার বাম দিকে দেখেন ট্রানজ্যাকশনস একটা অপশন আছে। এই ট্রানজ্যাকশনস অপশনে গিয়ে আপনারা দেখবেন চার্ট অফ অ্যাকাউন্টস, এরকম একটা অপশন পাবেন, চার্ট অফ অ্যাকাউন্টস, ট্রানজ্যাকশনস আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টস। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার এরকম একটা আসবে ট্রানজ্যাকশনস, হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্টস। তো এখানে দেখবেন অনেকগুলো অ্যাকাউন্টস অলরেডি বাই ডিফল্ট দেওয়া থাকে সিস্টেমে কুইক বুকসে। এখানে অ্যাকাউন্ট টাইপ দেখেন, ইনকাম, এক্সপেন্স, কারেন্ট অ্যাসেট, ইকুইটি, ইনকাম, কস্ট অফ সেলস, এক্সপেন্সেস, হ্যাঁ। তো এরকম বাই ডিফল্ট অনেকগুলো থাকে। তো যেগুলো থাকবে সেগুলো তো আর নতুন করে দেওয়ার প্রয়োজন নেই, যেগুলো থাকবে না সেটা অবশ্যই আপনাকে দিয়ে নিতে হবে। যেমন এখানে কিছু ডিফারেন্স থাকে, যেমন আপনার আমি যদি পারচেজ লিখি, কস্ট অফ সেলস, আর এটা নাম দেওয়া হয়েছে পারচেজ, তাই না? তো কিছু কিছু সফটওয়্যারে থাকে এটার নাম কস্ট অফ গুডস সোল্ড, কুইক বুকসে থাকে পারচেজ। যেমন একটু পার্থক্য থাকে প্রতিটা সফটওয়্যারের উপরে বেস করে, এক একটা সফটওয়্যারে এক একভাবে এটা প্রেজেন্ট করে। আর যেমন আপনার অ্যাকাউন্টস রিসিভেবল, হ্যাঁ, তো এটা অনেক আবার আপনার ডেটর নামে থাকে।
আর অ্যাকাউন্টস পেবল অনেক সফটওয়্যারে থাকে, অ্যাকাউন্টস পেবলটা থাকে আবার ক্রেডিটর নামে, ক্রেডিটর নামে থাকে অনেক সফটওয়্যার, এটাই এভাবে তারা সেট আপ করে দেয়। তো এখানে আপনারা যেটা হচ্ছে কীভাবে অ্যাকাউন্টগুলো একটা অ্যাকাউন্ট আপনি আপনার ক্লায়েন্টের কীভাবে আপনার কুইকবুকসে এন্ট্রি দেবেন সেটা আমি দেখাবো। আচ্ছা, আপনার যখন একটা চার্ট দিল আপনাকে আপনার ক্লায়েন্ট, তখন দেখলেন উনি নাম্বার ইউজ করে, হ্যাঁ, প্রতিটা অ্যাকাউন্টের এক একটা নাম্বার উনি ইউজ করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি যে কুইকবুকসের নাম্বার ঘরটা খালি থাকে, নাম্বারটা ব্যবহার করা হয় না বা থাকে না। এটা আমরা যখন অ্যাকাউন্টটা খুলেছিলাম তখন নাম্বারের কলামটা অ্যাড করে নিয়েছিলাম, যার কারণে দেখাচ্ছে। তো নাম্বার যদি ব্যবহার করতে চান, যেমন এই ইনকাম, এখানে প্রথমে দেখতে পাচ্ছি ইনকাম অ্যাকাউন্ট একটা দেখাচ্ছে। তো এই ইনকামে সাপোজ আপনি উনি যদি আপনার ক্লায়েন্ট বলে যে না নাম্বার ইউজ করতে হবে, বা উনি নাম্বার ইউজ করে থাকেন, হ্যাঁ, কোড নাম্বার হতে পারে বা একটা নাম্বার দেওয়া আছে 001 002। তো আপনি এখানে প্রথমে যেটা করছেন, এখানে নাম্বার যদি আমি অ্যাড করতে চাই এই ইনকাম অ্যাকাউন্টে, তো আমরা এখানে হাতের ডান দিকে দেখেন একটা ড্রপ ডাউন মেনুর মতন দেখাচ্ছে, এখানে ক্লিক করব এবং এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে আনক্যাটাগরাইজ ইনকাম, এখানে অ্যাকাউন্ট টাইপ আছে, অ্যাকাউন্ট নেম আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশন আছে। এখানে সাপোজ আমি দিয়ে দিলাম 001 ইনকাম, অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ। এই ব্যাপারে বিস্তারিত বলবো, তার আগে আমরা নাম্বারটা দিয়ে আগে বের হয়ে যাই। সেভ করে দিলাম। সেভ করে দিলেই আপনি দেখেন Thursday নাম্বারটা তো আসার কথা। আবার দিয়ে দিছি। সিস্টেমে তো সবার ইচ্ছে আচ্ছা, এখানে বলা হচ্ছে যেহেতু কুইকবুকসের এটা বাই ডিফল্ট দেওয়া আছে, এই জন্য নাম্বারটা এখানে দেওয়া যাচ্ছে না, হ্যাঁ। তো আমরা যেটা করতে পারি, আমরা নতুন একটা অ্যামাউন্ট খুলে আমরা সেটাতে ট্রাই করি। চার্ট অফ অ্যাকাউন্ট, সাপোজ আমরা একটা অ্যাকাউন্ট খুলব, এখানে অ্যাকাউন্ট নেম আমরা প্রথমে একটা এক্সপেন্সের একটা অ্যাকাউন্ট খুলি। এক্সপেন্সের আন্ডারে এই অ্যাকাউন্টটাই কিন্তু ভুল হলে আপনার সিস্টেমে কিন্তু আপনার রিপোর্টে কিন্তু ভুল হিট করবে। আপনার অ্যাকাউন্ট টাইপটা কিন্তু ভুল করা যাবে না। যেমন এখানে অ্যাকাউন্ট টাইপটা কিন্তু আপনার কুইকবুকস অনেকটা ভেঙে দিয়েছে, হ্যাঁ। আমরা যে ইকুয়েশনটা দেখিয়েছিলাম এ ইকুয়াল তো L+E, অ্যাসেটকে দেখেন এখানে নানানভাবে ভেঙে দিয়েছে। যেমন ডেটর্স যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, যারা আমাদের দেনাদার আছে তারা কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেট, হ্যাঁ। তো বা ডেটর্স আমরা অ্যাকাউন্ট রিসিভেবল বলি, আর কুইকবুকসে এখানে ডেটর নামে তারা ইন্ডিকেট করেছে। তো আপনারা আশা করি বুঝতে পারবেন ডেটর্স হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট রিসিভেবল বা কারেন্ট অ্যাসেট। তারপর এখানে কারেন্ট অ্যাসেট আলাদা করে দিয়েছে, ডেটর্সটা আলাদা করে দিয়েছে, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক অ্যান্ড ইন হ্যান্ড এটাও আলাদা করে দিয়েছে, ট্যাঞ্জিবল অ্যাসেটস, তো নন কারেন্ট অ্যাসেটস, তো এইগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার অ্যাসেট। আপনার তো এখান থেকে যে কোনো একটা অ্যাসেট আপনি নির্বাচন করে দিলেও, বা যদি আপনি ভুল করেও দেন সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা নেই, যেহেতু আপনার প্রত্যেকটাই অ্যাসেটস। যেমন এখানে আমি যদি
আমি একটু ব্রিফ করি, তারপর দেখাচ্ছি। তারপর হচ্ছে ক্রেডিটর্স, ক্রেডিট কার্ড, কারেন্ট লাইবিলিটিস, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার দায়। হ্যাঁ, ক্রেডিটর্স অথবা অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল হচ্ছে আমার পাওনাদার। হ্যাঁ, এটা আমার দায়। ক্রেডিট কার্ড দায়, কারেন্ট লাইবিলিটিস এটাও দায়, নন কারেন্ট লাইবিলিটিস এটাও দায়। তো এইগুলো কিন্তু আপনার প্রত্যেকটাই হচ্ছে দায়। তো এটাকে আরও ভেঙে সহজ করার জন্য এগুলো দিয়েছে। তারপর ইনকাম, ইকুইটিতে আছে আলাদা। ইনকামের হচ্ছে আদার ইনকাম, কস্ট অফ সেলস। তো এগুলো কিন্তু আপনার প্রত্যেকটাই ইনকাম। হ্যাঁ, এগুলো ভেঙে ভেঙে দিয়েছে। তো অ্যাকাউন্ট টাইপটা কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, অ্যাকাউন্ট টাইপটা যখন আমরা এক্সপেন্স, এখানে আদার এক্সপেন্স এগুলো খরচ। তো আমি এক্সপেন্সের একটা অ্যাকাউন্টটা খুলে দেখাচ্ছি। এক্সপেন্স যখন সিলেক্ট করলাম অ্যাকাউন্ট টাইপে, তারপর ডান দিকে ডিটেল টাইপ। হ্যাঁ, এটা আরও মানে এক্সপেন্সের আন্ডারে কোনটাও হতে পারে, ডিটেল টাইপসটা এখানে দিয়ে দিয়েছে, যাতে আমরা ইজিলি একটা কোনটা আন্ডারে পড়ে এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন এক্সপেন্সে ধরেন আমরা প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টটা মার্কেটে আমরা ডিস্ট্রিবিউট করব। হ্যাঁ, তো এখানে ডিস্ট্রিবিউশন কস্ট এরকম একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা দিলে হবে, এটা দিয়েছি ডিস্ট্রিবিউশন কস্ট। আমাদের প্রোডাক্টটা মার্কেটে ডিস্ট্রিবিউট করছি। তো এটা আমাদের একটা এক্সপেন্স। আমি এখান থেকে লিখলাম, নাম দিলাম প্রোডাক্ট ডেলিভারি কস্ট, প্রোডাক্ট ডেলিভারি কস্ট। আপনি প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন কস্টও দিতে পারেন। হ্যাঁ, প্রোডাক্ট সাপ্লাই কস্টও দিতে পারেন। প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন না দিয়ে আপনি সেদিন ডিস্ট্রিবিউশন কস্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনার যেটা যে নামে এটা সেভ করবেন ওই নামে এটা রিপোর্টে শো করবেন, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমি প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন কস্ট, এটা তো একটা এক্সপেন্স, এই এক্সপেন্সটাকে যদি আমি অ্যাকাউন্ট টাইপটা ভুল করে এখান থেকে যদি আমি কারেন্ট অ্যাসেট দিয়ে দেই, তাহলে কিন্তু আপনার রিপোর্টে ভুল দেখাবে। কারণ হচ্ছে ডেলিভারি কস্টটা কিন্তু কোনো কারেন্ট অ্যাসেট না। তো বুঝতে পারছেন যে অ্যাকাউন্ট টাইপটা কিন্তু এখানে মুখ্য বিষয়। এখানে কিন্তু অ্যাকাউন্ট টাইপটা ভুল করা যাবে না। অথবা আমি যদি এখানে প্রোডাক্ট ডেলিভারি কস্ট, এইটা একটা এক্সপেন্স, এটা একটা খরচ। তো এটা এক্সপেন্সে না দিয়ে আমি ভুল করে এটা ইকিউটি অথবা ইনকামে দিয়ে দিলাম, তখন কিন্তু রিপোর্টে ভুল আপনার শো করবে। হ্যাঁ, কারণ এটা কিন্তু ইনকাম না, এটা কিন্তু আপনার একটা এক্সপেন্স। তো অবশ্যই অ্যাকাউন্ট টাইপটা সঠিকটা দিতে হবে, আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপরে এখান থেকে আমরা অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিলাম। সাপোজ আমরা এটা অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিলাম 400। এখন দিয়ে আমরা এটা সেভ করে দিয়েছে, বের হয়ে যাব। আচ্ছা, তো আমরা দেখি ওটা যে অ্যাকাউন্টটা আমরা সেভ করেছিলাম সেটা আপডেট হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি আচ্ছা প্রোডাক্ট। আচ্ছা, এখানে আমি প্রথমে যেটা সেভ করেছিলাম ইনকাম। হ্যাঁ, ইনকাম দেখাচ্ছে 001 এটা আপডেট হয়েছে। হ্যাঁ, এটা নিচের দিকে ছিল, আপনি হয়তো খেয়াল করে গিয়ে, সরি। তো এটা কিন্তু আপনার সিস্টেম নিয়েছে। হ্যাঁ, প্রথমে দেখেন, প্রথমে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট ডেলিভারি কস্ট, এটা সিস্টেমে এই যে আমরা দিতে পেরেছি, এটা 400 এই নাম্বারটা দেখাচ্ছে। যে অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 400, এটা আমরা 400 দিয়ে এটা সেভ করেছি। এটা একটা এক্সপেন্স অ্যাকাউন্ট, ডিস্ট্রিবিউশন কস্ট নামে আছে, প্রোডাক্ট ডেলিভারি কস্ট আমরা এটা নাম দিয়েছিলাম। তো এটা ঠিক আছে, এটা আপনার এন্ট্রি হয়েছে। এখন এখান থেকে সাপোজ এন্ট্রি তো হলো। তো এইভাবে আপনারা আপনাদের ক্লায়েন্টের প্রত্যেকটা অ্যাকাউন্ট এন্ট্রি করে করে নাম্বার দিয়ে এন্ট্রি করে আপনারা আপনাদের হিসাব রাখতে পারেন। আচ্ছা, এখন এন্ট্রি তো হয়ে গেল। এখন এন্ট্রি হওয়ার পরে
সাপোজ ইনকাম, এখানে দুইটা ইনকাম আমি সেভ করেছিলাম নাম্বার দিয়ে, একটা হচ্ছে 1 নাম্বার, একটা হচ্ছে 001 ডিসকাউন্টস গিভেন। আচ্ছা, এখানে ইনকাম তো এখন আমি চাচ্ছি যে একটা, যেহেতু ইনকাম দুইটা হয়ে গিয়েছে, আমি একটাকে রাখতে চাচ্ছি না। হ্যাঁ, এই 1 এই ডিসকাউন্ট গিভেন ইনকাম এই অ্যাকাউন্টটাকে আমি ডিলিট করে দিব। সেক্ষেত্রে কীভাবে ডিলিট করবো? সেক্ষেত্রে আপনারা এই যেহেতু ইনকাম পাবে দুইটা হয়ে গিয়েছে, আপনারা চাচ্ছেন যে একটা থাকবে, একটা ডিলিট হয়ে যাবে, ডিলিট করে দিব। সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে এটা ক্লিক করে দিয়ে, এই বাটনে ক্লিক করে দিয়ে, বাটনটা ক্লিক করে না করলেও হবে, সমস্যা নেই। ডান দিকে দেখেন এখানে ড্রপ ডাউন মেনু আছে একটা, রান রিপোর্টের পাশে, এখানে ক্লিক করে এখানে মেক ইনঅ্যাক্টিভ, এখানে ক্লিক করলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তবে এখানে একটা কথা আছে, ইনঅ্যাক্টিভ করার আগে অবশ্যই ব্যালেন্স 0 করে দিতে হবে। হ্যাঁ, আপনার কোনো অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থেকে থাকে সেটাকে অবশ্যই ক্লিক করে 0 করে তারপর আপনি অ্যাক্টিভ করতে পারবেন। এখন আমি এখানে যদি ভুলবশত আমি 0 করে দিই, না করেই আমি ডিলিট করে দিয়েছি, সেক্ষেত্রে কী হবে? সাপোজ আমি এটাকে word dot investigate inside ফলে ডিলিট করা যাচ্ছে না, to forward আচ্ছা, এখানে বেসিক্যালি যেটা বলা হচ্ছে, এটা একটি ডিফল্ট একটা অ্যাকাউন্ট, এটা ডিলিট করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো আমরা আরেকটা অ্যাকাউন্ট খুলে তারপর ডিলিট করার চেষ্টা করি। যেমন আমরা এক্সপেন্স আরেকটা খুলি, হ্যাঁ, এক্সপেন্স যদি আরেকটা করতে যাই, এক্সপেন্সেস সিলেক্ট করলাম। ওখানে আমরা সাপোজ একই অ্যাকাউন্টটা যদি দুইবার খুলে ফেলি, ডিস্ট্রিবিউশন কস্ট, এখানে আমরা প্রোডাক্ট সাপ্লাই কস্ট এই নামে দিয়ে, সাপোজ আমরা এটা দিলাম 400 দিয়ে আমরা এটা সেট করলাম। এরকম কিন্তু হতে পারে, কারণ যখন কাজ করার ক্ষেত্রে একই নামে হয়তো দুইটা এন্ট্রি হয়ে গিয়েছে, বা একই জিনিস হয়তো একটু নাম ভিন্ন আছে, একটা প্রোডাক্ট সাপ্লাই কস্ট, একটা প্রোডাক্ট ডেলিভারি কস্ট। তো এখন আমরা চাচ্ছি যে প্রোডাক্ট সাপ্লাই কস্টটাকে আর রাখবো না, হ্যাঁ, প্রোডাক্ট সাপ্লাই কস্টটাকে আমরা ডিলিট করে দেবে। তাহলে এখানে সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করে আমরা এখান থেকে আর এডিটর মেক ইনঅ্যাক্টিভে চলে গেলাম, ইয়েস মেক ইনঅ্যাক্টিভ, এখান থেকে আবার ডিলিট করে দিলাম। ঠিক আছে, ইনকামটা হয়নি কারণ এটা বাই ডিফল্টভাবে দেওয়া, এই জন্য যেটা সিস্টেমে দেওয়া আছে সেটা এখান থেকে ডিলিট করা যাচ্ছে না। তো আমি যখন এটা এন্ট্রি করলাম নতুন করে আবার প্রোডাক্ট ডেলিভারি কস্ট বা প্রোডাক্ট সাপ্লাই কস্ট, যখন এটা ডাবল এন্ট্রি হয়ে গেছে তখন কিন্তু আমি একটা ডিলিট করতে পেরেছি। হ্যাঁ, তো এখন কথা, সাপোজ আপনি চাচ্ছেন যে আমি তো ব্যালেন্স 0 করে দিই, হ্যাঁ, এই এক্সপেন্সের যে প্রোডাক্ট ডেলিভারি কস্ট অথবা প্রোডাক্ট সাপ্লাই কস্টটা আমি 0 ব্যালেন্স না করে আমি ডিলিট করে দিয়েছি, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনাকে ওই অ্যাকাউন্টটাকে তো আবার নিয়ে আসতে হবে, হ্যাঁ, নিয়ে এসে ব্যালেন্স 0 করে তারপর আবার ইনঅ্যাক্টিভ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে এই নিউ অপশনের পাশে, নিউ অপশন না, এই সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে গিয়ে এখানে একটু সহজেই সেটিংসে চলে যেতে হবে। ছোট করে দেই টেস্ট, সেটিংসে চলে গেলাম, সেটিংসে গেলে ইনক্লুড ইনঅ্যাক্টিভ এই অপশনটা সিলেক্ট করে দিলেই অ্যাক্টিভ
ইনক্লুড হয়ে যাবে, যেটা ইনঅ্যাক্টিভ হয়েছিল দেখেন এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এই যে 401 এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এক্সপেন্সটা প্রোডাক্ট সাপ্লাই কস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। প্রোডাক্ট সাপ্লাই কস্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এখন আপনি এটাকে এখান থেকে মেক অ্যাক্টিভ এই অপশানে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এটা অ্যাক্টিভ হয়ে গেলে তারপরে আপনারা এটাকে জিরো করে এই অ্যাকাউন্টটাকে জিরো করে দেন আবার ক্লিন করে এটাকে আবার মেক ইট অ্যাক্টিভে দিয়ে দিলে এটা আবার ডিলিট হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করছি আপনারা চার্ট অফ অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন নাম্বার দিয়ে, এবং কিভাবে এটাকে ডিলিট করতে হয় এবং কিভাবে এটাকে আবার ফেরত নিয়ে এসে আবার জিরো করে ডিলিট করতে হয় আপনারা আজকে এই ক্লাসে শিখতে পারছেন। তো আশা করছি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। ভালো সব